ইউরোপীয় উপনিবেশবাদ নিছক একটি রাজনৈতিক সম্প্রসারণ ছিল না। এটি ছিল এমন একটি অর্থনৈতিক যন্ত্র যা সম্পদ আহরণ, সমাজকে নতুন করে গঠন এবং বৈশ্বিক ক্ষমতা কাঠামো তৈরি করার জন্য নকশা করা হয়েছিল, যা আজও বিশ্বকে প্রভাবিত করে। যখন ইউরোপীয় সাম্রাজ্যগুলি ১৫ থেকে ২০ শতাব্দীর মধ্যে তাদের সীমানা ছাড়িয়ে সম্প্রসারিত হতে শুরু করে, তখন তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল অর্থনৈতিক লাভ। বাণিজ্য পথ, সম্পদ এবং বৈশ্বিক প্রভাব তাদের কৌশল ও নীতিগুলিকে রূপ দিয়েছিল। এশিয়া, আফ্রিকা এবং আমেরিকাতে তাদের সিদ্ধান্তগুলি নতুন অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছিল, বিদ্যমানগুলিকে ধ্বংস করেছিল এবং আজকের বৈশ্বিক বৈষম্যের ভিত্তি স্থাপন করেছিল। আধুনিক অর্থনীতি কিভাবে বিকশিত হয়েছে এবং কেন কিছু দেশ আজও দারিদ্র্য ও নির্ভরতার জালে আটকে আছে তা বোঝার জন্য এই নীতিগুলি বোঝা অপরিহার্য। ইউরোপীয় ঔপনিবেশিক নীতি তার মূলে ছিল নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে নির্মিত, ভূমি, সম্পদ, শ্রম এবং বাজারের ওপর নিয়ন্ত্রণ। উপনিবেশবাদীরা এমন প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেছিল যা নিশ্চিত করত যে সম্পদ উপনিবেশগুলি থেকে ইউরোপে প্রবাহিত হয়। স্থানীয় জনসংখ্যার খুব কমই রাজনৈতিক ক্ষমতা ছিল, তাদের অর্থনীতি ইউরোপীয় স্বার্থ পূরণের জন্য বিদ্যমান ছিল। তা ব্রিটিশদের ভারতে কর ব্যবস্থা হোক, পশ্চিম আফ্রিকাতে ফরাসিদের বৃক্ষরোপণ অর্থনীতি হোক, বা কঙ্গোতে বেলজিয়ানদের রাবার আহরণ মডেল হোক, লক্ষ্য অভিন্ন ছিল ন্যূনতম বিনিয়োগে মুনাফা সর্বাধিক করা। এই পদ্ধতিটি মৌলিকভাবে বৈশ্বিক বাণিজ্য পদ্ধতিকে নতুনভাবে রূপ দিয়েছিল এবং বিশ্ব পুঁজিবাদকে প্রভাবিত করেছিল। বাণিজ্য ছিল ঔপনিবেশিক অর্থনৈতিক কৌশলের প্রথম স্তম্ভ। ইউরোপীয় শক্তিগুলি প্রাথমিকভাবে মশলা, টেক্সটাইল, সোনা এবং বিদেশি পণ্য খুঁজতে ব্যবসায়ী হিসেবে এসেছিল। পর্তুগিজ এবং স্পেনীয়রা উপকূল নিয়ন্ত্রণ করে এবং বন্দর স্থাপন করে সামুদ্রিক সাম্রাজ্য তৈরি করেছিল। কিন্তু শীঘ্রই বাণিজ্যের স্বার্থ আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হয়। ইউরোপীয় জাতিরা বুঝতে পেরেছিল যে ভূমি নিয়ন্ত্রণ করার অর্থ সম্পদ নিয়ন্ত্রণ করা, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লাভ নিশ্চিত করে। তারা একচেটিয়া ব্যবস্থা তৈরি করে উপনিবেশগুলিকে বাধ্য করত কেবল মাতৃদেশ থেকে কিনতে এবং কাঁচামাল কেবল ইউরোপের কাছে বিক্রি করতে। এই একমুখী অর্থনৈতিক প্রবাহ ইউরোপীয় শহরগুলিতে বিপুল সম্পদ তৈরি করেছিল, অন্যদিকে উপনিবেশগুলি অনুন্নত ও নির্ভরশীল থেকে যায়। সবচেয়ে ক্ষতিকর অর্থনৈতিক নীতিগুলির মধ্যে একটি ছিল সম্পদ আহরণ। ঔপনিবেশিক অর্থনীতিগুলিকে কাঁচামাল যেমন তুলা, চিনি, রাবার, কোকো, কফি, খনিজ এবং কাঠ রপ্তানির জন্য নকশা করা হয়েছিল। ইউরোপ এই কাঁচামালগুলিকে উচ্চ মূল্যের তৈরি পণ্যে প্রক্রিয়াজাত করত এবং উপনিবেশগুলি সহ বৈশ্বিক বাজারে তা ফিরিয়ে বিক্রি করত। এই ব্যবস্থাকে এমন মূল্য শৃঙ্খল তৈরি করেছিল যেখানে ইউরোপ সর্বদা লাভজনক প্রান্তে থাকত। উপনিবেশগুলিকে লোকাল শিল্পের খুব বেশি বিকাশ ঘটত না, কারণ উপনিবেশবাদীরা প্রতিযোগিতার ভয়ে উৎপাদন শিল্পকে প্রতিরোধ করত। ইউরোপে শিল্পবিপ্লব দ্রুত বৃদ্ধি পেয়েছিল সস্তা কাঁচামাল এবং প্রচুর ঔপনিবেশিক শ্রমের কারণে। এদিকে ঔপনিবেশিক সমাজগুলি সম্পদ হ্রাস, ভঙ্গুর অর্থনীতি এবং সীমিত প্রযুক্তিগত অগ্রগতির সাথে পড়ে থাকত। শ্রম শোষণ ছিল ঔপনিবেশিক নীতিগুলির একটি মূল উপাদান। ইউরোপীয়রা জোরপূর্বক শ্রম, দাসত্ব, কন্ট্রাক্টের দাসত্ব এবং অন্যায় কার ব্যবহার করে তাদের অর্থনীতি তৈরি করেছিল, যা মানুষকে কম বেতনের কাজে ঠেলে দিয়েছিল। আন্তঃআটলান্টিক দাস ব্যবসা ছিল সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ আফ্রিকানকে ধরে আমেরিকা জুড়ে বৃক্ষরোপণে কাজ করার জন্য বিক্রি করা হয়েছিল, যা ইউরোপীয় অর্থনীতির জন্য প্রচুর মুনাফা এনেছিল। এমনকি দাসত্ব বিলোপের পরেও উপনিবেশবাদীরা অন্যান্য ব্যবস্থা ব্যবহার করত, যেমন আফ্রিকায় হার্ট ট্যাক্স, যা মানুষকে করের জন্য অর্থ উপার্জনের জন্য খনি এবং বৃক্ষরোপণে কাজ করতে বাধ্য করত। শ্রমকে মানব সম্ভাবনা হিসেবে দেখা হতো না, বরং একটি অর্থনৈতিক হাতিয়ার হিসেবে দেখা হতো। কৃষি রূপান্তরও ঔপনিবেশিক অর্থনৈতিক কাঠামোর কেন্দ্রবিন্দুতে ছিল। ইউরোপীয়রা বহু অঞ্চলে এক ফসলি চাষ চালু করতে বাধ্য করেছিল, বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষিকে প্রতিস্থাপন করে চিনি, চা, কফি এবং তুলার মতো অর্থকরী ফসলের সঙ্গে। এটি উপনিবেশিক মুনাফা বাড়ালেও স্থানীয় খাদ্য নিরাপত্তা ধ্বংস করে দিয়েছিল। খাদ্য উৎপাদনের জন্য নির্ধারিত জমি বৃক্ষরোপণে রূপান্তরিত হওয়ায় দুর্ভিক্ষ আরও ঘন ঘন হয়ে ওঠে। অর্থনৈতিক প্রাধান্য ছিল রপ্তানি রাজস্ব, মানুষ কল্যাণ নয়। এটি বৈশ্বিক বাজারের ওপর দীর্ঘমেয়াদী নির্ভরতা তৈরি করেছিল, যা অনেক উন্নয়নশীল দেশ আজও মোকাবিলা করছে। উপনিবেশগুলিতে অবকাঠামো ছিল বেছে চড়ে তৈরি। ইউরোপীয়রা রেলপথ, বন্দর এবং রাস্তা তৈরি করেছিল মূলত কাঁচামাল রপ্তানির জন্য, উপকূলে পরিবহনের জন্য, স্থানীয় কমিউনিটিকে সংযুক্ত করার জন্য নয়, বা অভ্যন্তরীণ বাণিজ্যকে সমর্থন করার জন্য নয়। রেললাইনগুলি খনি এবং বৃক্ষরোপণ থেকে জাহাজে পণ্য সরানোর জন্য নকশা করা হয়েছিল, নাকি জাতীয় অর্থনীতিকে একত্রিত করার জন্য। ফলে স্বাধীনতার পরেও অনেক দেশ এমন অবকাঠামো উত্তরাধিকার সূত্রে পেয়েছিল যা দুয়ন্নতনের পরিবর্তে আহরণের কাজ করত। এটি মধুনিক অর্থনৈতিক বৃদ্ধির একটি প্রধান বাধা হিসেবে রয়ে গেছে। কর পদ্ধতি ছিল ঔপনিবেশিক অর্থনীতি নিয়ন্ত্রণের আরেকটি হাতিয়ার। ইউরোপীয় প্রশাসকরা জমি, ফসল, গবাদি পশু এবং কেমনকি ঘরবাড়ি জিনিসপত্রের ওপর কর আরোপ করত। এই করগুলি মানুষকে নগদ অর্থের অর্থনীতিতে বাধ্য করত, ঐতিহ্যবাহী বিনিময় প্রথা এবং লোকাল অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করে দিয়েছিল।
করগুলি প্রায়শই ঔপনিবেশিক প্রশাসনের অর্থায়নের জন্য ব্যবহৃত হতো, যা উপনিবেশগুলিকে তাদের নিজেদের শোষণের জন্য অর্থ দিতে বাধ্য করত। ভারী কর স্থানীয় উদ্যোক্তাকে নিরুৎসাহিত করত এবং ঔপনিবেশিক প্রজাদের বিদেশি রাষ্ট্রের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল করে তুলেছিল। ঔপনিবেশিক অর্থনৈতিক নীতির আরেকটি কি বৈশিষ্ট্য ছিল সামাজিক ও অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি করা। ইউরোপীয়রা অন্যদের কোণঠাসা করে কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে প্রশাসনিক বা মিলিটারি ভূমিকার জন্য সুবিধা দিত। এটি কৃত্রিম শ্রেণীবিভাগ তৈরি করেছিল যা সমাজকে বিভক্ত করেছিল। বহু উপনিবেশে জমি, ব্যবসার লাইসেন্স এবং শিক্ষার অ্যাক্সেস কেবল একটি সংখ্যালঘুর জন্য সীমাবদ্ধ ছিল। এই বিভাজনগুলি উপনিবেশবাদীদের জন্য শাসন করতে সহজ করে দিয়েছিল, কিন্তু তারা এমন গভীর বৈষম্য তৈরি করেছিল যা আজও বিদ্যমান। অর্থনৈতিক সুযোগগুলি মেধার ভিত্তিতে বিতরিত হতো না, বরং ঔপনিবেশিক ক্ষমতার প্রতি অনুগত্যের ভিত্তিতে বিতরিত হতো।